আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় বার কাউন্সিল রিটেন পরীক্ষার্থীগণ, আজ আমি ফৌজদারি মুসাবিদা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্রিমিনাল ড্রাফটিং নিয়ে আলোচনা করব, যেখানে আমি আলোচনা করব মূলত জামিনের আবেদন, তারপর সিআর মিসের আবেদন, এরপর হচ্ছে একটি অব্যাহতির আবেদন, পাশাপাশি আমি ফৌজদারি কার্যবিধি 249 ধারায় যে মুক্তির আবেদন করা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই আবেদনগুলো আপনি নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করে লিখতে পারবেন, অর্থাৎ পরীক্ষাতে যদি এই ধরনের আবেদন আসে তাহলে আপনি যদি একটি বা দুইটি চর্চা করেন তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন। তাহলে আমরা প্রথমেই দেখি যে একটি সাধারণ জামিনের আবেদন কিভাবে লিখতে হয়। জামিনের আবেদন লেখার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, প্রশ্ন পড়ার পর আপনি যখন আবেদনটি লেখা শুরু করবেন আগে আপনি মাথায় নেবেন যে আপনাকে কি কি বিষয় উল্লেখ করতে হবে। যেমন আদালতের নাম উল্লেখ করতে হবে প্রথমে, তারপর হচ্ছে মামলার নম্বর, তারপর ধারা উল্লেখ করতে হবে, তারপর বাদীর নাম, এরপর আসামির নাম, এরপর বিষয়বস্তু অর্থাৎ আবেদন কি নিয়ে করা হয়েছে সেই আবেদনের বিষয়বস্তু উল্লেখ করতে হবে। তারপর আসামি পক্ষে আপনি যে আবেদনটি করছেন সেই আবেদনের বিস্তারিত বর্ণনা থাকতে হবে। এটা আপনি চাইলে প্যারা আকারে লিখতে পারেন, আপনি চাইলে পয়েন্ট করেও লিখতে পারেন। আর শেষে থাকবে প্রেয়ার অর্থাৎ প্রার্থনা। জামিনের আবেদন লেখার এটাই হচ্ছে সাধারণ সিস্টেম। তো সেই অনুযায়ী আমরা দুইটি জামিনের আবেদন আগে দেখব যে কিভাবে আপনি একটি ঘটনা থেকে জামিনের আবেদন লিখবেন। আমাদের প্রথম প্রশ্ন, টি সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে জাল নামপত্তনের কপি জমা দিয়ে একটি জমি রেজিস্ট্রি করাকালে সাব রেজিস্ট্রার নামপত্তন সংক্রান্ত কাগজটি জাল মর্মে বুঝতে পারেন। সাব রেজিস্ট্রার এই ঘটনার প্রেক্ষিতে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 195 গ অনুসারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দ্য পিনাল কোড 1860 471 ধারায় নালিশি দরখাস্ত দাখিল করলে আদালত টি এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন। আপনি টি এর নিযুক্ত আইনজীবী হিসেবে পূর্বোক্ত ঘটনায় উল্লিখিত তথ্য বিশ্লেষণ করে কমপক্ষে 4টি আইনানুগ যুক্তি সহ টি এর জামিনের জন্য একটি দরখাস্ত প্রস্তুত করুন। এটা বিগত সালের একটা প্রশ্ন, আমরা সমাধান করব। তার মানে আমি যে ঘটনাটি বললাম খেয়াল করেছেন হয়তো, যে সাব রেজিস্ট্রার নিকট একটি জাল নামপত্তন দেওয়া হলে সাব রেজিস্ট্রার তারপর বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলো দণ্ডবিধির 471 ধারায়। এখন সেই মামলা আদালত গ্রহণ করে আসামিকে ওয়ারেন্ট দিল, গ্রেপ্তারি পরোয়ানা দিল। সেই আসামি আবার আপনার কাছে আসলো, আপনি একজন আইনজীবী। এখন আপনি কি করবেন? যেহেতু আদালত মামলাটি আমলে নিয়েছে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছে, তার মানে আপনার প্রথম করণীয় হচ্ছে আসামির জামিন করানো। তার মানে আসামিকে আপনার জামিন করাতে হবে। আর এই জামিন করাতে হলে আপনাকে একটা জামিনের পিটিশন আদালতে জমা দিতে হবে। সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব যে কিভাবে আপনি তার পক্ষে একটি জামিনের আবেদন লিখবেন। প্রথমে আপনি এই ক্ষেত্রে আদালতের নাম উল্লেখ করবেন, যেমন মোকাম বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা, এটা হচ্ছে আদালতের নাম। আপনি এটা অনেকভাবে লিখতে পারেন, বিজ্ঞ সিএমএম আদালত ঢাকা, আপনি লিখতে পারেন বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম সাহেবের আদালত ঢাকা, এভাবে লিখতে পারেন। তবে যেটাই লেখেন একই তো কথা। তো প্রথমে আপনাকে আদালতের নামটি উল্লেখ করতে হবে, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা। এরপরে মামলা নম্বর দিতে হবে, তার মানে হচ্ছে সূত্র। এই সূত্র হচ্ছে মামলা নম্বর। তো সূত্র দিয়ে লিখতে হবে সিআর মামলা নং 55/2021। এটা একটা কাল্পনিক নম্বর, আপনি আপনার মতো করে যে কোনো নম্বর দিতে পারবেন। এরপর ধারা উল্লেখ করতে হবে, যেহেতু প্রশ্নে উল্লেখ করা আছে যে ধারা হচ্ছে 471, তো সেহেতু আপনি ধারা উল্লেখ করবেন 471 দণ্ডবিধি 1860। এরপর বাদীর নাম উল্লেখ করতে হবে, যেহেতু সাব রেজিস্ট্রার নিজে বাদী হয়েছে সেহেতু এখানে সাব রেজিস্ট্রার সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিস সুলতানপুর ঢাকা, তারপর ডান পাশে ডট ডট দিয়ে বাদী, অথবা আপনি একটা টান দিয়েও বাদী লিখতে পারেন। বনাম এখন আসামির নাম উল্লেখ করতে হবে। প্রশ্নেই আসামির নাম উল্লেখ করা আছে, আসামির নাম হচ্ছে টি। বাকিগুলো আপনি কাল্পনিকভাবে লিখবেন, যেমন পিতার নাম শহীদুল গাজী, গ্রাম মানিকনগর, থানা মোহনগঞ্জ, জেলা নেত্রকোনা, আর বর্তমান ঠিকানা হচ্ছে রোড নং 27, বাড়ি নং 88, থানা বনানী, ঢাকা। তার মানে আসামির নাম ঠিকানা দিলেন, ডট ডট দিয়ে দরখাস্তকারী আসামি। এখন বিষয় উল্লেখ করতে হবে, যে বিষয়টা কি। বিষয় হচ্ছে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক দরখাস্তকারী আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধির 496 ধারায় জামিনের দরখাস্ত। এটাকেও আপনি সংক্ষিপ্ত লিখতে পারেন
স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন। আবার আপনি ফৌজদারি কার্যবিধির 496 ধারা উল্লেখ করেও আবেদন করতে পারেন। তো এখানে বিষয়টা উল্লেখ করতে হবে, বিষয় উল্লেখ করার পরে আসামি পক্ষে আপনার যা নিবেদন সেগুলো আপনি বর্ণনামূলকভাবে ব্যাখ্যা করবেন। যেমন দরখাস্ত করে আসামি পক্ষে নিবেদন এই যে 1 নম্বর দিয়ে, যেহেতু দরখাস্ত করে আসামি সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ ও আইন মান্যকারী ব্যক্তি। 2, যেহেতু নালিশকারীর নালিশি দরখাস্তের সংক্ষিপ্ত বিবরণ এই যে, টি সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্রের অর্থাৎ জাল নামপত্তনের কপি দাখিল করে একটি জমি রেজিস্ট্রি করার সময় সাব রেজিস্ট্রারের নিকট দাখিলকৃত নামপত্তন সংক্রান্ত কাগজটি জাল মর্মে প্রতীয়মান হয়, অর্থাৎ সাব রেজিস্ট্রারের কাছে মনে হলো এটা জাল। উক্ত ঘটনার প্রেক্ষিতে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 সেকশন 195 সি অনুযায়ী সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দ্য পেনাল কোড 1860 471 ধারায় নালিশি দরখাস্ত দাখিল করা হয় এবং উক্ত দরখাস্ত গ্রহণপূর্বক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। তার মানে ঘটনাটা আপনি সংক্ষিপ্তভাবে এখানে লিখবেন। 3, যেহেতু আসামির বিরুদ্ধে আনীত দণ্ডবিধির 471 ধারার অভিযোগটি একটি জামিনযোগ্য অপরাধ, সেহেতু উক্ত মামলায় জামিন লাভ করা আসামির আইনগত অধিকার। যেহেতু এটা 496 ধারার আওতায় জামিন, তার মানে হচ্ছে 496 ধারায় কোন ধরনের জামিন করা আবেদন করা যায়? 496 ধারায় বেইলেবল অফেন্সে জামিনযোগ্য অপরাধের জামিনের আবেদন করা যায়। 4 নম্বরে, যেহেতু টি উক্ত কথিত জাল নামপত্তন এর কপি কোনো আদালতের বিচারিক কার্যধারায় দাখিল করেনি, সেহেতু দণ্ডবিধির 471 ধারায় কোনো অপরাধ সংঘটিত হয়নি। এটা একটু ব্যাখ্যা করে বলে এই পয়েন্ট আপনি কেন দিলেন? কারণ দণ্ডবিধির 471 ধারার যে অপরাধ, সে অপরাধ সংঘটিত হওয়ার জন্য এবং 195 সি ফৌজদারি কার্যবিধির এই দুটোর সংমিশ্রণে আমরা এটা বলতে পারি যে যখন আদালতে কোনো জাল দলিল পেশ করা হয় তখন ওই সংশ্লিষ্ট আদালত মামলা দায়ের করে। এখানে আদালতে কোনো জাল দলিল পেশ করা হয়নি, করা হয়েছে সাব রেজিস্ট্রারের নিকট। সুতরাং সাব রেজিস্ট্রার এখানে মামলা দায়ের করতে পারবে না, মামলা দায়ের করতে হচ্ছে আদালতকে। তো 5 নম্বর পয়েন্টের জন্য উল্লেখ করা হয়েছে, যেহেতু রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কোনো আদালত নন, সেহেতু দণ্ডবিধির 471 ধারার অপরাধ বিষয়ে রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কর্তৃক আসামির বিরুদ্ধে দাখিলকৃত নালিশ আইনগতভাবে রক্ষণীয় নয়। অর্থাৎ এই যে মামলাটি সেটা আইনগতভাবে রক্ষণীয় হবে না, চলবে না আইনে। 6 নম্বরে, যেহেতু দণ্ডবিধির 471 ধারায় আদালত ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নালিশের ভিত্তিতে মামলার কার্যক্রম শুরু করা যায় না, সেহেতু সাব রেজিস্ট্রার কর্তৃক দাখিলকৃত নালিশি দরখাস্ত গ্রহণযোগ্য না, অর্থাৎ কাছাকাছি একই রকমের বিবৃতি। 7 নম্বর, যেহেতু টি উক্ত কথিত জাল নামপত্তনের কপি কোনো সাক্ষ্য গ্রহণের বিচারিক কার্যধারায় সাক্ষ্য হিসেবে উপস্থাপন করেনি, সেহেতু তার দ্বারা কোনো অপরাধ সংঘটিত হয়নি। 8 নম্বরে, যেহেতু আসামি আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছেন। 9 নম্বরে, যেহেতু দরখাস্তকারী আসামি বাংলাদেশের নাগরিক এবং জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হবেন না কিংবা জামিনের কোনো শর্ত ভঙ্গ করবেন না। এগুলো হচ্ছে আসামি পক্ষের ব্যাখ্যা বিশ্লেষণ। এরপরে থাকবে প্রার্থনা। অতএব দরখাস্তকারী আসামির জামিনের আবেদন মঞ্জুর করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। এখন খেয়াল করে এই যে জামিনের আবেদনটি আমরা লিখলাম, এখানে কয়েকটি বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আদালতের নাম, মামলা নম্বর, ধারা, বাদীর নাম, তারপর আসামির নাম, এরপর বিষয়, এরপর হচ্ছে বিশ্লেষণ অর্থাৎ ব্যাখ্যা, তারপর হচ্ছে প্রার্থনা। এই ফরম্যাটটা আপনি মনে রাখলে এই যে ব্যাখ্যা বিশ্লেষণ যে আপনি আপনার মতো করে লিখলেন, সেখানেও কিছু পয়েন্ট থাকে। যেমন প্রথম দিকে থাকে যে আসামির নির্দোষতার বিষয়ে, এরপর ঘটনার আলোকে কিছু লিখতে হয়, যে ঘটনা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা, তারপর প্রকৃত অর্থে কী ঘটেছে সেটা আপনি লিখতে পারেন। পাশাপাশি এখানে আপনি আসামি পক্ষে কেন জামিন দেওয়া প্রয়োজন বা কেন আসামিকে জামিন দিতে হবে সেটা আপনি ব্যাখ্যা করলেন। আর শেষের দিকে থাকবে প্রতিশ্রুতি যে আসামিকে জামিনে দিলে সে পলাতক হবে না, নিয়মিত আদালতে হাজিরা প্রদান করবে, এই ধরনের বিবৃতি দিতে হবে। বেশিরভাগ জামিনের ক্ষেত্রে আপনি এই একই ফরম্যাট এবং একই ধরনের ভাষায় কিন্তু দেখতে পারবেন। সেটারই প্রমাণস্বরূপ আমরা আরও একটি জামিনের আবেদন আলোচনা করব। আমাদের দ্বিতীয় প্রশ্ন, শাহবাগ থানায় একজন আসামির বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটানোর অপরাধে মামলা রুজু হয়। উক্ত আসামি দাবি করে মামলার বর্ণিত ঘটনার সময় তিনি ব্যবসায়িক কাজে দেশের বাইরে ছিলেন। তিনি আরও দাবি করেন যে তিনি কোনোভাবেই উক্ত অপরাধের সাথে জড়িত নন। এমতো অবস্থায় উক্ত আসামির আইনজীবী হিসেবে উক্ত আসামির জন্য জামিনের আবেদন প্রস্তুত করুন। তার মানে এখানে আপনারা যে ঘটনাটা শুনলেন, এই ঘটনার প্রেক্ষাপটে একটা জামিনের আবেদন করতে হবে। তার মানে নির্দিষ্ট ঘটনা যখন বর্ণনা করা থাকবে তখন আপনাকে ওই ঘটনার আলোকেই কিন্তু জামিনের আবেদনটি লিখতে হবে। আর যদি কোনো ঘটনা বর্ণনা না থাকে
তখন কিন্তু আপনি স্বাধীনভাবে লিখতে পারেন। তা আমরা এই ঘটনার আলোকে এখন একটা জামিনের আবেদন লিখব। আশা করি আপনাদের এইটুকুন স্মরণ আছে যে ফরম্যাটটা কি হবে। আদালতের নাম, তারপর হচ্ছে মামলা নম্বর, তারপর ধারা, বাদীর নাম, এরপর আসামির নাম, এরপর বিষয়বস্তু, তারপর হচ্ছে আসামি পক্ষের আবেদনের বিষয়বস্তুর বর্ণনা, শেষে প্রার্থনা। তাহলে আমরা দেখি এখানে একটা কাল্পনিক জামিনের আবেদন আমরা আলোচনা করি। প্রথমে দেখব আমরা আদালতের নাম, বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম সাহেবের আদালত, ঢাকা, যেটা আমি আগের মামলাতে লিখেছিলাম যে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা। কথা কিন্তু একই, আপনি সংক্ষিপ্তভাবে লিখতে পারেন বিজ্ঞ সিএমএম সাহেবের আদালত, ঢাকা। এরপর সূত্র, শাহবাগ থানার মামলা নং 14/8/2010। যেহেতু ঘটনায় উল্লেখ করা আছে শাহবাগের, এই কারণে আমরা শাহবাগ থানায় মামলাটি দেখিয়েছি এবং মামলা নম্বরটি খেয়াল করবেন। সিআর মামলা নম্বরটি, অর্থাৎ আগের যে মামলা আমরা আলোচনা করলাম সেখানে মামলা লেখার ধরন ছিল একরকম, থানার মামলার লেখার ধরন কিন্তু আরেক রকম। কারণ হচ্ছে এখানে থানার মামলাগুলো যেভাবে পরিচিতি পায়, দেখেন 14/8/2010, তার মানে 2010 হচ্ছে সাল, 8 হচ্ছে মাস, অর্থাৎ আগস্ট মাস, আগস্ট মাসের 14 নম্বর মামলা। আর সিআর মামলাগুলোর ক্ষেত্রে এরকমটা হয় না। সিআর মামলা যেহেতু মাস অনুযায়ী না, সিআর মামলাগুলো আপনার ধারাবাহিকভাবে 1, 2, 3, 4, 5, 6 ভাবে 100, 200, 300, 350, 400, 465 এরকম হয়। তো সুতরাং সেই মামলা নম্বরের সাথে শুধু সালটা উল্লেখ করতে হয়, যে 220/2025 এরকম। কিন্তু থানায় মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু এভাবে উল্লেখ করতে হবে আপনাকে, যে 14/8/2010। এরপরে ধারা উল্লেখ করতে হবে। বর্ণিত ঘটনা অনুযায়ী ধারা হচ্ছে 304-এর বি, অর্থাৎ 304-এর খ। তার মানে দণ্ডবিধির 304, এটা হচ্ছে ধারা। তার মানে এই ধারাটা কিন্তু আবার জামিনযোগ্য। এটাও যখন আপনি জানবেন তখন কিন্তু আপনার জন্য লেখাটা সহজ হয়ে যাবে। তারপরে ধারার পরে আমরা বাদীর নাম দিব, বাদী এখানে রাষ্ট্র, অর্থাৎ এজাহারকারী যাই হোক, এখানে যেহেতু এটা জিআর মামলা সেহেতু সবসময় লিখতে হবে রাষ্ট্র ডট ডট দিয়ে বাদী। বনাম আসামি, আসামির নাম হচ্ছে মোহাম্মদ আলামিন। এটা একটা কাল্পনিক নাম, যেহেতু আপনি এখানে ঘটনায় সুনির্দিষ্ট করে উল্লেখ নেই যে কে হবেন, সেহেতু আপনি আপনার মতো করে কাল্পনিক নাম দিতে পারেন। আলামিনের পরিচয় কি এখানে, সে একজন আসামি ডট ডট দরখাস্তকারী আসামি। এরপরে দেখি যে আসামি পক্ষে যে আবেদন সেটা কি লিখতে হবে। সেখানে প্রথমে থাকবে বিষয়, যে ফৌজদারি কার্যবিধি 1898-এর 496 ধারায় জামিনের আবেদন। আপনি সংক্ষিপ্ত লিখতে পারেন দরখাস্তকারী আসামি পক্ষে জামিনের আবেদন। এরপর আসামি পক্ষে নিবেদন, এই যে আগের মতোই থাকবে। দেখেন প্রথমেই অভিযুক্ত আসামি নির্দোষ, আইন মান্যকারী ব্যক্তি এবং এই মামলার ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। এরপর 2 নম্বরে অভিযুক্ত মোহাম্মদ আলামিন একজন ব্যবসায়ী এবং তিনি নিয়মিত তার ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। তৃতীয়ত, অর্থাৎ 3 নম্বরে আসামির বিরুদ্ধে বাংলাদেশের কোনো থানায় পূর্বে কখনো কোনো মামলা হয়নি এবং কোনো আদালত কর্তৃক তিনি দণ্ডপ্রাপ্ত হননি। তার মানে তার পিসিপিআর নীল, আগের হিস্টোরি ভালো তার, এটা উল্লেখ করা। 4 নম্বরে মামলার এজাহারে আসামির নাম উল্লেখ করা হয়নি, ভিকটিমের মৃত্যুর জন্য তাকে কোনোভাবে সন্দেহ করা হয়নি এবং সে এই মৃত্যুর জন্য দায়ী নয়। 5 নম্বরে আসামি তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে কোনো কিছুই জানে না। তার মানে এই যে আসামির বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে এই বিষয়ে আসামি কোনো কিছুই জানে না। 6 নম্বরে মামলার এজাহারে যে ঘটনার স্থান উল্লেখ করা হয়েছে ঘটনার সময় আসামি সেখানে উপস্থিত ছিল না, যেটাকে আমরা বলি প্লি অফ অ্যালিবাই। আসামি সেখানে ছিল না। অভিযুক্ত মোহাম্মদ আলামিন ওই সময় ব্যবসায়িক কাজে চীনে অবস্থান করছিলেন, অর্থাৎ তিনি ভিন্ন কোথাও ছিলেন। এ বিষয়ে আসামির বিদেশ গমনের কাগজপত্র আদালতের বিবেচনার জন্য আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। 7 নম্বরে এজাহারের বর্ণনা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো, কারণ ঘটনার সময় আসামি চীনে অবস্থান করছিল এবং তার পক্ষে ব্যক্তিকে বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যা করা কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ তিনি তো ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু দেশের বাইরে ছিলেন। 8 নম্বরে আসামিকে দণ্ডবিধি 304-এর খ দ্বারা অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে, যা একটি জামিনযোগ্য অপরাধ, অর্থাৎ এটা বেইলেবল অফেন্স, সুতরাং আসামি জামিনে মুক্তি পেতে পারে। 9 নম্বরে আসামি তার পরিবারের একমাত্র উপার্জনকারী এবং তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন, তাকে জামিনে মুক্তি দিলে তিনি পলাতক হবেন না এবং জামিনের কোনো শর্ত ভঙ্গ করবেন না। আমি আগেই বলেছিলাম যে গদবাধা কিছু কথা এগুলো লিখতে হবে, জামিনের শুরুতে কিছু কথা, শেষে কিছু কথা, আর মাঝখানে থাকবে যুক্তিসমূহ। এখন লিখব প্রার্থনা। প্রেয়ার পোর্শন আপনি আপনার মতো করে লিখতে পারেন। অতএব বিনীত প্রার্থনা, এই যে ন্যায় বিচারের স্বার্থে আসামিকে জামিনে মুক্তি দিতে আপনার আদেশ প্রার্থনা করছি এবং আদালত এই আবেদন মঞ্জুর করলে আবেদনকারী চিরকৃতজ্ঞ থাকবে। আপনি এইভাবে লিখতে পারেন। আবার সংক্ষিপ্ত লিখতে পারেন যে অতএব বিনীত প্রার্থনা, এই যে দরখাস্তকারী আসামির জামিনের আবেদন মঞ্জুর করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। তাহলে আমরা দেখলাম দুটো জামিনের আবেদন,
কাছাকাছি একই ধরনের বিষয়ে আপনি কিভাবে জামিনের আবেদন লিখবেন, এবং এখানে ফরম্যাটটা মনে রাখলে কিন্তু ঘটনাটা বুঝলেই, আপনি যেখানে ঘটনা উল্লেখ থাকবে ঘটনা বুঝলেই কিন্তু আপনি জামিনের আবেদন সহজে লিখতে পারবেন। প্রিয় বার কাউন্সিল রিটেন পরীক্ষার্থীগণ, আপনাদের বার কাউন্সিল রিটেন পরীক্ষায় সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে ড্রাফটিং, মুসাবিদা, পাশাপাশি প্রবলেমেটিক কোশ্চেন। বোনাফাইড ল একাডেমি এই দুটো বিষয়কে অনেক বেশি সহজে আয়ত্ত করার জন্য একটি কোর্স চালু করেছে, যে কোর্সের মূল বৈশিষ্ট্য হবে ড্রাফটিং এবং প্রবলেমেটিক কোশ্চেনের উপর গুরুত্ব আরোপ করা। আর এই কারণে আমরা শুরুতেই ড্রাফটিং পড়াবো। তার মানে আমরা শুরুতেই ড্রাফটিং নিয়ে আলোচনা করব, যাতে ড্রাফটিংয়ের যে বিষয়গুলো সেগুলো আপনারা যদি প্রথমে শুরুতে আলোচনা করি, আমরা আবার যদি ক্লাসের শেষে করি, অর্থাৎ আমাদের কোর্সের শেষের দিকে করি, দুইবার যখন আলোচনা করব তখন কিন্তু আপনাদের কাছে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। আর দ্বিতীয়ত, যে আপনাদের এই প্রবলেমেটিক কোশ্চেন এবং ড্রাফটিং এগুলো বুঝতে হলে এগুলোর উপর একটু বেশি বেশি ক্লাস থাকাটা দরকার। আর বোনাফাইড ল একাডেমি সেটাই করেছে, ড্রাফটিং এবং প্রবলেমেটিক কোশ্চেনকে বেশি গুরুত্ব দিয়ে এগুলো আমরা খুব সুন্দর এবং সহজভাবে বোঝানোর জন্য আমরা বেশ কিছু ক্লাস রেখেছি, এবং সেখানে আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন, আপনাকে বিস্তারিত দেখানো হবে, অর্থাৎ আপনি স্ক্রিনে দেখতে পাবেন সম্পূর্ণভাবে যে ধাপে ধাপে যে কিভাবে একটা ড্রাফটিং লিখতে হয়। পাশাপাশি আপনি মেন্টরকে প্রশ্ন করতে পারবেন, মেন্টর আপনাকে খুঁটিনাটি বিষয় তার অভিজ্ঞতার আলোকে বুঝিয়ে দিবে। আর তখন কিন্তু ড্রাফটিং এবং প্রবলেমেটিক কোশ্চেন আপনাদের কাছে কিন্তু খুব বেশি কঠিন মনে হবে না, কারণ ড্রাফটিংয়ের বিষয়টা হচ্ছে চর্চার। আপনি যখন বারবার দেখবেন এবং বাসায় সেটা চর্চা করবেন, লিখবেন, আশা করি তখন আপনি ড্রাফটিংটি পারবেন। এই চর্চা করার জন্যই কিন্তু আপনারা এই কোর্সটাতে ভর্তি হতে পারেন, কারণ বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে। আমাদের কোর্সের ক্লাস শুরু হবে 3 মে, মাত্র 5,000 টাকা কোর্স ফি। আপনি এই 5,000 টাকা দিয়ে ভর্তি হয়ে বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত যে হ্যান্ড নোট সেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। পাশাপাশি আমাদের যে নির্দিষ্ট শিডিউল এবং আমাদের যে রুটিন সেই অনুসারে আপনি ক্লাসগুলো করতে পারবেন। এই সম্পূর্ণ কোর্স অর্থাৎ রিটেনের এই সম্পূর্ণ কোর্সটি মাত্র 5,000 টাকা দিয়ে আপনি করতে পারছেন, সাথে পাচ্ছেন আমাদের হ্যান্ড নোটটি ফ্রি। তাহলে দেরি না করে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান, কারণ ক্লাস কিন্তু এই 3 মে থেকে। তো আমরা আলোচনা করছি ফৌজদারি ড্রাফটিং অর্থাৎ ফৌজদারি মুসাবিদা। আমরা দুটো জামিনের আবেদন দেখলাম, এখন আমরা আরও একটি জামিনের আবেদন দেখব, তবে সেই জামিনের আবেদনটি একটু ভিন্ন। আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চাইলেন, ম্যাজিস্ট্রেট জামিন দিল না, তো আপনি কি করবেন? সেই ম্যাজিস্ট্রেটের কাছে যদি আবারও জামিন চান, সে আবারও নামঞ্জুর করতে পারে। তার মানে হচ্ছে এখন আপনার জন্য সবচেয়ে ভালো রেমেডি হবে উচ্চ আদালতে যাওয়া, অর্থাৎ আপনি ম্যাজিস্ট্রেটের জামিনের আবেদন নামঞ্জুর হলে ম্যাজিস্ট্রেটের জামিন আবেদন নামঞ্জুরের বিরুদ্ধে আপনি দায়রা জজের কাছে গিয়ে জামিন চাইতে পারেন, যেটাকে আমরা সিআরমিস বলে থাকি প্র্যাকটিসে, ফৌজদারি বিবিধ মামলা। আমরা সেটাই দেখব। জামিনের মতোই, জামিনের যে সাধারণ আবেদন সেটার মতোই আবেদন, যেহেতু এটাও একটা জামিনের আবেদন, কিন্তু এর ফরম্যাটটা একটু ভিন্ন। সেটা আমরা দেখি যে প্রথমে আপনাকে কি লিখতে হবে। প্রথমে আপনাকে যথারীতি আদালতের নাম উল্লেখ করতে হবে, তারপর ফৌজদারি বিবিধ মামলা নম্বর উল্লেখ করতে হবে, যেটা গ্যাপ থাকবে, তারপর হচ্ছে উদ্ভূত লিখতে হবে, অর্থাৎ কোন মামলা থেকে আপনি এই জামিনের আবেদনটির উদ্ভব হলো। এরপর ধারা উল্লেখ করতে হবে, আপনি চাইলে ধারা পরেও লিখতে পারেন। তারপর আপনি আসামিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা দিবেন। এরপর বনাম রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর, যেহেতু এটা আসামি পক্ষ আবেদনকারী, তো সেহেতু এখানে আসামি পক্ষ আগে আসবে, এরপর রাষ্ট্রপক্ষ হবে। তারপর হচ্ছে বিষয়, যেখানে আপনি ম্যাজিস্ট্রেটের যে জামিনটি নামঞ্জুর করেছে কবে কত তারিখে, সে আদেশের বিরুদ্ধে যে আপনি আসলেন সেটা উল্লেখ করবেন। তারপর আপনার থাকবে হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ, তার মানে আপনি কেন জামিন চান, কি কি কারণে জামিন দিতে হবে, এই বিষয়গুলো উল্লেখ করে শেষে আপনি প্রার্থনা লিখবেন। তার মানে অল্প একটু ব্যবধান, আপনার আগের যে দুটো জামিনের আবেদন সেখান থেকে অল্প একটু ব্যবধান, সেটাই আমরা এখন দেখব। তাহলে এখন আমরা একটি সিআরমিস কিভাবে লিখতে হয় সেই বিষয়টা আমরা আলোচনা করব, অর্থাৎ কিভাবে দায়রা জজের নিকট জামিনের আবেদন করতে হয় যখন ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন নামঞ্জুর করে। তাহলে প্রথমেই আদালতের নাম দিতে হবে, যেমন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ঢাকা। এরপর সূত্র ফৌজদারি বিবিধ মামলা নং, তারপর গ্যাপ রাখতে হবে যেহেতু এখনো আপনার আবেদনে তো এখনো মামলা নম্বরটি পড়েনি। এরপর উদ্ভূত অর্থাৎ কোন মামলা থেকে আপনি জামিনের আবেদনটি করছেন, সেখানে সাভার থানার মামলা নং 11/5/2013, এটা একটা কাল্পনিক নম্বর দিয়েছি আমি, যে এই মামলাতে আপনি জামিন চেয়েছিলেন ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট জামিন দেয়নি। তাহলে উদ্ভূত। এরপর হচ্ছে ধারা হচ্ছে 302, 201, 34 দণ্ডবিধি অর্থাৎ মার্ডার মামলা। তারপর আসামিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা, এখানে দুইটি নাম আছে দেখেন, এক সীমা খাতুন বয়স 26, স্বামী মতিয়ার শেখ, সাং জগন্নাথপুর থানা ও জেলা কুষ্টিয়া, বর্তমানে ইমানদীপুর সজলদের বাড়ির ভাড়াটিয়া, থানা সাভার, জেলা ঢাকা। 2 নম্বর
আসামি হচ্ছে মাজেদা খাতুন, বয়স 25, স্বামী জমির হোসেন, সাং বর্তলি বাদাইল্লা পাড়া, থানা ও জেলা কুষ্টিয়া, বর্তমানে ইমানদীপুর লটনদের বাড়ির ভাড়াটিয়া, থানা সাভার, জেলা ঢাকা, দরখাস্তকারী আসামিদ্বয়। বনাম রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ঢাকা, প্রতিপক্ষ। এবং বিষয় দেখেন এখানে কিভাবে লিখতে হয়, এটা মাঝ বরাবর লিখতে হবে। 3/7/2013 তারিখে বিজ্ঞ নিম্ন আদালত কর্তৃক দরখাস্ত করে আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর হয় অত্র আদালতে ফৌজদারি কার্যবিধির 498 ধারায় আসামিদ্বয়ের পক্ষে জামিনের আবেদন। এরপরে দরখাস্ত করে আসামি পক্ষে বিনীত নিবেদন। এই যে নিবেদনগুলো জামিনের যে যুক্তি হেতু, এগুলো আগের যে জামিনগুলো আমি দেখালাম সেগুলোর মতো একই রকম হবে। আমি পরে কয়েকটা শোনাচ্ছি। দেখেন 1 নম্বরে, দরখাস্ত করে আসামিদ্বয় সম্পূর্ণ নির্দোষ, নিরাপদ এবং ঘটনার বিষয়ে কিছুই জানে না। 2, দরখাস্ত করে আসামিদ্বয় জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তি। 3, দরখাস্ত করে আসামিদ্বয় নারী অর্থাৎ মহিলা। দরখাস্তকারী 1 নং আসামি সীমা খাতুনের শিশুকন্যা মিতা, বয়স 3 বছর এবং 2 নং আসামি মাজেদা খাতুনের শিশুকন্যা সখী 2 বছর সহ বর্তমানে জেল হাজতে বন্দী আছেন। অর্থাৎ 2 জন আসামি নারী এবং তাদের সাথে তাদের শিশুকন্যারা হচ্ছে জেল হাজতে আটক আছে। 4 নম্বরে, দরখাস্তকারী আসামিদ্বয় গত 3/5/2013 তারিখে গ্রেপ্তার হন এবং এখন পর্যন্ত বিচার ছাড়াই জেল হাজতে আটক রয়েছেন। অর্থাৎ বিনা বিচারে আটক আছেন, তার মানে হচ্ছে তারা দীর্ঘদিন ধরে জেল হাজতে আটক আছেন। 6 নম্বর, দরখাস্তকারী আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। 7 নম্বর, দরখাস্তকারী আসামিদ্বয় তাদের শিশু সন্তান সহ জেলখানার ভিতরে অমানবিক জীবনযাপন করছেন, তাই মানবিক কারণে তাদের জামিন প্রার্থনা করা হচ্ছে। 8 নম্বর, দরখাস্তকারী আসামিদ্বয় উপযুক্ত জামিনদার প্রদান করবেন, পলাতক হবেন না এবং বিজ্ঞ আদালতে নিয়মিত হাজিরা প্রদান করবেন। 9 নম্বরে, অন্যান্য যুক্তিসমূহ বিজ্ঞ আদালতে শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপন করা হবে। এরপরে একটা প্রেয়ার পোর্শন বড় আকারে, যেমন সে মতে হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে, ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী হাজতি আসামিদ্বয়কে জামিনে মুক্তি প্রদান করতে বিজ্ঞ আদালতের মর্জি হয়। তার মানে জামিনের আবেদনগুলো কিন্তু আমরা দেখলাম যে একই রকম, শুধু সাধারণ জামিনের আবেদন আর সিআরমিসের ক্ষেত্রে ফরম্যাটে কিছু তফাৎ আছে। এখন আমরা একটা অব্যাহতি প্রার্থনা দেখব, ডিসচার্জ পিটিশন কবে দিতে হয়? যখন চার্জ গঠনের জন্য তারিখ ধার্য থাকে তখন হচ্ছে ডিসচার্জ চাইতে হয় আসামি পক্ষে। তো আমরা ডিসচার্জের আবেদন দেখব। সব আবেদনগুলোর ক্ষেত্রে কিন্তু ফরম্যাটটাও একই রকমই থাকবে। আদালতের নাম, তারপর হচ্ছে মামলা নম্বর, এরপর ধারা, এরপর হচ্ছে আপনার বাদীর নাম অথবা হচ্ছে আবেদনকারীর নাম, বনাম যার বিরুদ্ধে আপনার মামলাটি দায়ের করেছে আসামির নাম, তারপর হচ্ছে বিষয় থাকবে, এরপর হচ্ছে বর্ণনা থাকবে। যেমন আমরা দেখব এখন একটা অব্যাহতির দরখাস্ত, যেটা হচ্ছে দায়রা জজ আদালতে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ঢাকা, দায়রা জজ আদালতে একটি অব্যাহতির দরখাস্ত চাওয়া হয়েছে। সূত্র দায়রা মামলা নং এত, মামলা নম্বর দিতে হবে। দায়রা মামলা নম্বর যেমন 220/2015। ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36(1)(10) ক। আপনি দণ্ডবিধির ধারা উল্লেখ করতে পারেন। দণ্ডবিধির ধারা উল্লেখ করে যদি আপনাকে এখন অপশন দেয় আর কি, আপনি স্বাধীনভাবে উল্লেখ করতে পারবেন। আর যদি এরকম হয় যে না, আপনাকে অপশন দেয়নি, ঘটনা দিয়েছে নির্দিষ্ট, সেই ঘটনা আলোকে আপনাকে লিখতে হবে। রাষ্ট্র বনাম সুজন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে শাহানা, দরখাস্ত করে আসামিদ্বয়। তাহলে এই দুইজনের পক্ষে আপনি অব্যাহতির আবেদন দিবেন। তাহলে বিষয় কি? ফৌজদারি কার্যবিধি আইনের 265(c) ধারা মোতাবেক আসামিদ্বয়ের মামলার দায় হইতে অব্যাহতির আবেদন। সূত্রে বর্ণিত মামলার দরখাস্ত করে আসামি পক্ষে বিনীত নিবেদন এই যে, আলোচ্য মামলাটি এই আদালতে বিচারাধীন রয়েছে এবং 4 শুনানির জন্য তারিখ নির্ধারিত আছে। 2, এই মামলায় দরখাস্ত করে আসামিদ্বয় সম্পূর্ণ নির্দোষ এবং কথিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। 3, যেহেতু কথিত ঘটনার স্থানে দরখাস্ত করে আসামিদের গ্রেপ্তার করা হয়নি এবং তাদের কাছ থেকে কোনো আলামত পাওয়া যায়নি, দরখাস্ত করে আসামিরা ঘটনার কোনো তথ্য জানেন না এবং আলামত সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। 4, মামলার জব্দ তালিকায় দরখাস্ত করে আসামিদের কোনো নাম উল্লেখ করা হয়নি। 5, কোনো আসামি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেননি এবং কোথাও দরখাস্ত করে আসামিদের নাম উল্লেখ করা হয়নি। 6, দরখাস্ত করে আসামিদ্বয় স্বামী স্ত্রী এবং স্থানীয় ষড়যন্ত্রকারীদের কারণে কেবল হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় তাদেরকে যুক্ত করা হয়েছে। যেহেতু এই মামলার আসামিরা সম্পূর্ণ নির্দোষ এবং কথিত ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, সুতরাং দরখাস্ত করে আসামিরা এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার অধিকারী। তার মানে আমি কারণগুলো উল্লেখ করলাম। এখন আমি কি করব? প্রেয়ার পোর্শনে চলে যাব, অর্থাৎ প্রার্থনা লিখব। অতএব হুজুর দয়া প্রকাশে দরখাস্ত করে আসামিদ্বয়কে ফৌজদারি কার্যবিধির 265(c) ধারার বিধান মতে
অত্র মামলার দায় হইতে অব্যাহতি প্রদানে মর্জি হয়। তাহলে এটা আমরা কি দেখলাম? একটা অব্যাহতির আবেদন দেখলাম। এই যে অব্যাহতির আবেদন, জামিনের আবেদন, খুব বেশি কিন্তু তফাৎ নেই, গ্রাউন্ডগুলো কিন্তু প্রায় একই রকম, শুধু সেখানে আপনি জামিন চেয়েছেন আর এখানে আপনি অব্যাহতি চাইবেন, গ্রাউন্ডগুলো প্রায় কাছাকাছিই থাকবে, ফরম্যাটও কিন্তু প্রায় একই রকম। এরপর আমরা একটা দেখব 249 ধারার আবেদন। এটা একটা ফ্যাক্ট পড়ি আগে আমরা, তারপর সেটা আমরা আলোচনা করি। দণ্ডবিধির 323, 325, 506, 379 ধারার অভিযোগে কয়ের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা রুজু হয়। উক্ত মামলায় আদালত কয়ের বিরুদ্ধে 323, 325, 506 ধারায় চার্জ গঠন করে সাক্ষ্য প্রদানের জন্য দিন ধার্য করে, কিন্তু প্রসিকিউশন দীর্ঘদিন কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে ব্যর্থ হয়। এমতো অবস্থায় কয়ের আইনজীবী হিসেবে কী পদক্ষেপ নেবেন? উপযুক্ত প্রতিকার চেয়ে মুসাবিদা প্রস্তুত করুন। তার মানে এখানে ঘটনাটি হচ্ছে, একটা মামলা দায়ের হয়েছে, সাক্ষীর জন্য মামলা ধার্য আসছে, কিন্তু সাক্ষী আসে না, দীর্ঘদিন হয়ে গেল, প্রসিকিউশন পক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারে না। এমতো অবস্থায় মূলত ফৌজদারি কার্যবিধি 249 ধারায় আসামি পক্ষে আসামির জন্য মুক্তি চাওয়ার সুযোগ আছে। আমরা সেই পিটিশনটি কীভাবে লিখতে হয় সেটাই দেখব। ফরম্যাট সে আগের মতোই, যেমন প্রথমে আদালতের নাম, বিজ্ঞ মহানগর হাকিম আদালত নং 6 ঢাকা। আপনি লিখতে পারেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং 6 ঢাকা, এভাবে আদালতের নাম লিখতে হবে। এরপর হচ্ছে মামলা নম্বর, সূত্র মিরপুর থানার মামলা নং 9/2/2023, এটা মামলা নম্বর। 2023 হচ্ছে সাল, 2 হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রতীক, আর 9 নম্বর হচ্ছে মামলা, অর্থাৎ 2023 সালের ফেব্রুয়ারি মাসের 9 নম্বর মামলা। এরপর ধারা 323, 325, 506 দণ্ডবিধি, রাষ্ট্র বনাম ক, অর্থাৎ এখানে কাল্পনিকভাবে আপনার হচ্ছে এই ক উল্লেখ করা আছে ফ্যাক্টে, সেটাই আমরা দিয়েছি। তো এখানে ক কি হবে? ক হবে হচ্ছে দরখাস্ত করে আসামি, তার পক্ষে কী চাওয়া হবে সেটা আমরা উল্লেখ করব। বিষয় ফৌজদারি কার্যবিধির 249 ধারা মোতাবেক প্রসিকিউশন ক্লোজ করত আসামিকে মুক্তি প্রদানের আবেদন। সম্মানিত বিজ্ঞ আদালতে আসামি পক্ষে নিবেদন এই যে, যেহেতু উপরোক্ত মামলাটি আজ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে, এটা উল্লেখ করতে হবে আগে। 2, যেহেতু গত 4/2/2023 তারিখে আসামির বিরুদ্ধে উপরোক্ত মামলাটি রুজু হয় এবং গত 8/6/2023 তারিখের আদেশে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন, অর্থাৎ কবে চার্জ গঠন হলো সেটা উল্লেখ করতে হবে। চার্জ গঠনের পর রাষ্ট্রপক্ষ আজ পর্যন্ত কোনো সাক্ষীকে বিজ্ঞ আদালতে হাজির করতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ চার্জ গঠন হয়েছে সেই আপনার 23 সালের শুরুতে, তারপরেও কি হয়নি যে এখন পর্যন্ত কোনো সাক্ষীকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এরপরে দেখেন, যেহেতু দরখাস্তকারী আসামি উক্ত ঘটনার সঙ্গে জড়িত নয়, দরখাস্তকারী আসামি একজন ছাত্র, সে তেজগাঁও কলেজে স্নাতকে অধ্যয়নরত, তার পিসিপিআর নীল, অর্থাৎ তার বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই, এই বিষয়গুলো উল্লেখ করলেন। এরপরে যেহেতু বিজ্ঞ আদালত সাক্ষীদের প্রতি বারবার NBW ইস্যু করা সত্ত্বেও, অর্থাৎ নন বেইলেবল ওয়ারেন্ট ইস্যু করা সত্ত্বেও রাষ্ট্রপক্ষ আজ পর্যন্ত কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি, সেহেতু ফৌজদারি কার্যবিধির 249 ধারার বিধান মতে প্রসিকিউশন ক্লোজ করে আসামিকে মুক্তির আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন। সে মতে প্রার্থনা উপরোক্ত কারণ ও ন্যায় বিচারের স্বার্থে ফৌজদারি কার্যবিধির 249 ধারা মোতাবেক প্রসিকিউশন ক্লোজ করত আসামিকে মুক্তি দানের আবেদন মঞ্জুর করতে বিজ্ঞ আদালতের মর্জি হয়। এটা হচ্ছে প্রার্থনা। তাহলে আমরা যে আবেদনগুলো দেখলাম, দেখেন ফৌজদারি মামলার ক্ষেত্রে যে পিটিশনগুলো আমাদের দিতে হয় সবগুলোর ফরম্যাট কিন্তু কাছাকাছি, এবং বাক্য যেগুলো আমরা প্রয়োগ করে থাকি, ভাষা যেগুলো প্রয়োগ করে থাকি সেগুলো কিন্তু প্রায় একই রকম। তা আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আদালতের নাম, তারপর হচ্ছে মামলা নম্বর কিভাবে লিখতে হয়, তারপর ধারা কিভাবে উল্লেখ করতে হয়, এরপর হচ্ছে বাদী ও আসামের নাম কিভাবে উল্লেখ করতে হয় এবং বিষয়বস্তু উল্লেখ করে কিভাবে ঘটনাটা একটার পর একটা সেটা লিখতে হয়, সে বিষয়গুলো খেয়াল করতে হবে। এখানে যে মামলার যে ঘটনা সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আপনি জামিনের জন্য কি কি গ্রাউন্ড তৈরি করতে পারছেন, সেটা ঘটনার আলোকেই হোক আর ঘটনার বাইরেও যদি আপনি লেখেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে জামিনের জন্য যথাযথ কারণ দেখাতে হবে এবং শেষে প্রার্থনা উল্লেখ করতে হবে। প্রিয় বার কাউন্সিল রিটেন পরীক্ষার্থীগণ, আমরা ড্রাফটিং আলোচনা করলাম, ফৌজদারি কয়েকটি ড্রাফটিং। আপনারা যারা ড্রাফটিং নিয়ে দুশ্চিন্তায় আছেন যে কীভাবে ড্রাফটিং শিখবেন, তাদের জন্য দারুণ সুখবর আছে। বোনাফাইড ল একাডেমি 3 মে থেকে একটি নতুন কোর্স চালু করেছে, যে কোর্সের ক্লাস শুরু হবে এবং শুরুতেই কিন্তু ড্রাফটিং পড়ানো হবে। তার মানে ড্রাফটিংয়ের অনেক বেশি বেশি ক্লাস নিয়ে পাশাপাশি প্রবলেমেটিক কোশ্চেনগুলো আমরা কিন্তু সলভ করে, যে কীভাবে প্রবলেমেটিক কোশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন,
কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করলে আপনাকে মুখস্থ না করে প্রবলেমটিক কোশ্চেনের আপনি অ্যান্সার করতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই কোর্সে শেখাবো। ড্রাফটিং এবং প্রবলেমটিক কোশ্চেনকে বেশি গুরুত্ব দিয়ে এই কোর্সটি আমরা সাজিয়েছি। কোর্সের ক্লাস শুরু হবে 3 মে। কোর্স ফি হচ্ছে মাত্র 5,000 টাকা। আর এই কোর্সে ভর্তি হলে আপনি পাচ্ছেন বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত যে হ্যান্ডনোট, সেই হ্যান্ডনোটটি সম্পূর্ণ ফ্রি। আর যেহেতু হাতে বেশি সময় নেই, সেহেতু আপনারা দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ আমরা ক্লাস শুরু করে দিচ্ছি 3 মে থেকেই। যারা বার কাউন্সিল রিটেনের ভালো প্রস্তুতি নিতে চান, যারা ড্রাফটিং এবং প্রবলেমিক কোশ্চেন কীভাবে অ্যান্সার করবেন সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন, অথবা যাদের কোর্ট প্র্যাকটিসের অভিজ্ঞতা নেই বা কোর্টে যাওয়া হয় না, তারা কিন্তু ড্রাফটিং শিখতে চাইলে আমাদের এই কোর্সে অনায়াসে ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ড্রাফটিং এবং প্রবলেমিক কোশ্চেনগুলো খুব ভালোভাবেই শেখাতে সক্ষম হব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।